সকালে পাশের ফ্ল্যাটের হইচইয়ের আওয়াজে ঘুম ভেঙে গেল পুলিশ সুপার আকাশ সাহেবের। এত সকালে হইচইয়ের কারণ জানতে ঘুমো ঘুমো চোখে পাশের ফ্ল্যাটে গেল আকাশ সাহেব, কিন্তু সেখানে যেয়ে যেন চোখ কপালে উঠে গেল আকাশ সাহেবের, কারণ ফ্ল্যাটের ভাড়াটিয়া রফিক সাহেবের লাশ সবার সম্মুখে পড়ে আছে। কিন্তু এটা আত্মহত্যা নয়, সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। কেউ তাকে নৃশংসভাবে খুন করেছে, কেউ খুন করে লাশ থেকে হাত দুটো কেটে রুমের দুই পাশে রেখে দিয়েছে। রফিক সাহেবের এমন অবস্থা দেখে সবাই ভীত হয়ে গেছে। রফিক সাহেবের পরিবার গ্রামে থাকে, তিনি এখানে চাকরি করেন, তাই এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি প্রায় 1 বছর এখানে থাকেন, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। এর জন্যই সবাই তাকে খুব ভালোবাসতো। তাহলে কেউ কেন তাকে খুন করবে? আর পুলিশ সুপার আকাশ সাহেব পাশের ফ্ল্যাটেই ভাড়া থাকেন। যেহেতু তিনি একজন পুলিশ, তাই তিনি তদন্ত শুরু করে দিয়েছেন। তিনি তার সহকারী অফিসার হৃদয়কে ডেকে নিলেন। কিছুক্ষণ পরেই গ্রাম থেকে রফিক সাহেবের পরিবার লোক চলে আসবে। তখন তাদের হইচইতে তদন্ত করতে সমস্যা হবে, তাই একটু আগেই তদন্ত শুরু করে দিলেন আকাশ সাহেব। পাশে দেয়ালে চোখ পড়তে চমকে উঠলেন আকাশ সাহেব। দেয়ালে রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। হ্যাকার কিং কথাটা আকাশ সাহেব আগেও কোথায় যেন শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। হ্যাঁ, মনে পড়েছে। আকাশ সাহেব তার বাবার কাছে শুনেছিল এই নামটা। আজ থেকে 25 বছর আগে কোনো এক হ্যাকার ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করে টাকা চুরি করত। সেই চোরকে হ্যাকার কিং বলা হতো। কিন্তু শুনেছিল সিফাত আর রিমা নামের কেউ সেই চোরকে ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়, আর কেসটা বন্ধ হয়ে যায়। তারপর গত 25 বছরে আর কোনো ব্যাংক চুরি বা তেমন বড় ধরনের কোনো ক্রাইম করা হয়নি যা হ্যাকার কিং নামের সাথে জড়িত। কিন্তু 25 বছর পর সেই হ্যাকার কিং নামটা আকাশ সাহেবকে অনেক চিন্তায় ফেলে দিল। তাহলে কি সে আবার ফিরে এসেছে? কিন্তু এবার আর ব্যাংক চুরি না, এবার করেছে খুন। কিছুক্ষণের মধ্যেই রফিক সাহেবের পরিবারের লোকজন চলে এলো। তারপর আকাশ সাহেব তার সহকারী অফিসার হৃদয়কে বলল লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাতে। রফিক সাহেবের পরিবার তো লাশ নিতে দিবেই না, তাদের অনেক বুঝিয়ে তারপর লাশ ফরেন্সিকে পাঠিয়েছে আকাশ সাহেব। আকাশ সাহেব আর হৃদয় অনেক খুঁজেও সেখানে তেমন কোনো ক্লু পেল না। আচ্ছা হৃদয়, এখন বাসায় যাও, আর সন্ধ্যার দিকে ফরেন্সিক ল্যাবে চলে এসো। ওকে স্যার। তারপর হৃদয় বাসায় চলে গেল, আর আকাশ সাহেবও তার ফ্ল্যাটে চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে খুনের তদন্ত করতে গিয়ে দুপুর হয়ে গেল। এখন ফ্রেশ হতেও পারেনি আকাশ সাহেব, তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবারও ভাবনায় ডুবে গেল। অনেক চিন্তিত হয়ে পড়েছে আকাশ সাহেব। খুনের স্থানের আশেপাশে তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। এখন ফরেন্সিক ল্যাব থেকেও যদি কোনো ক্লু না পাওয়া যায়, তাহলে খুনিকে ধরা প্রায় অসম্ভব হয়ে যাবে। অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল রফিক সাহেব। ঘুম থেকে উঠতে সন্ধ্যা হয়ে গেল। ফ্রেশ হয়ে হৃদয়কে ফোন দিল, কিন্তু ফোন অফ। কয়েকবার ফোন দেওয়ার পরেও ফোন অফ দেখাচ্ছে, তাই আকাশ সাহেব হৃদয়ের বাসায় চলে গেলেন। দরজায় কলিং বেল দিতে হৃদয় দরজা খুলে দিল। তোমাকে কি বলেছিলাম ভুলে গেছো? সরি স্যার, বাসায় এসে ঘুমিয়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। এখনই বের হচ্ছিলাম। ফোন অফ কেন তোমার? আমার চার্জ শেষ হয়ে গেছিল, তাই ফোন অফ অবস্থায় চার্জ দেয়া ছিল। তারপরে আকাশ সাহেবকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে হৃদয় চা করতে গেল। এত বড় বাড়িতে হৃদয় একা থাকে, তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করলে কথা এড়িয়ে যায়। আকাশ সাহেব হৃদয়ের রুমের দিকে তাকিয়ে দেখলো রুমে তালা দেওয়া। আসলে হৃদয় ওর রুমে কাউকে ঢুকতে দেয় না, এমনকি ওর জিএফ কেউ না। আকাশ সাহেব আর হৃদয় প্রায় 2 বছর একসাথে কাজ করেছে, কিন্তু 2 বছরে আকাশ সাহেব একবারও হৃদয়ের রুমে ঢুকতে পারেনি। এর আগেও অনেকবার সে হৃদয়ের বাড়িতে এসেছে। যখনই সে হৃদয়ের বাড়িতে আসে, তখনই ভাবে সুযোগ পেলেই সে হৃদয়ের রুমে ঢুকবে, কিন্তু কখনো সে সুযোগ পায়নি। সে যখনই হৃদয়ের বাসায় আসে, তখনই দেখে হৃদয়ের রুমে তালা দেওয়া। হৃদয়ের রুমে কাউকে ঢুকতে না দেওয়াটাই আকাশ সাহেবের একটা রহস্য মনে করেন, আর তার ধারণা একদিন সেই রহস্য উদ্ঘাটন করবেই। এগুলো ভাবতে ভাবতে হৃদয় চা নিয়ে আসলো। তারপর দুজন চা খেয়ে বেরিয়ে পড়লো, উদ্দেশ্য ফরেন্সিক ল্যাব। ল্যাবে গিয়ে তারা দেখতে পেল ফরেন্সিক ডাক্তার সাইফুল ইসলাম গভীরভাবে কি যেন ভাবছে, আর পাশে দাঁড়িয়ে আছে তার সহকারী ডাক্তার স্ত্রী মিস শাইলা বেগম। এত মনোযোগ দিয়ে কি ভাবছেন ডাক্তার? ভাবতেছি তোমাদের বলবো কিনা। এত পাস না মেরে যা বলার আগে বলেন। দেয়ালে যে রক্ত দিয়ে লেখা ছিল সেই রক্তের ডিএনএ আর রফিক সাহেবের রক্তের ডিএনএ একই, সুতরাং রফিক সাহেবের রক্ত দিয়ে দেয়ালে লেখা হয়েছে। এটা তো স্বাভাবিক বিষয় স্যার, সেখানে খুন হয়েছে রফিক সাহেব, তাহলে রক্ত তো রফিক সাহেবেরই হবে। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো রফিক সাহেবের শরীরে পটাশিয়াম সায়ানাইড KCN নামক এক বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে। খুনের উদ্দেশ্য খুন করা, এতে সে যে কোনো বিষাক্ত জিনিস ব্যবহার করতে পারে, এতে চিন্তার বিষয় কি আছে? চিন্তার বিষয় এটাই যে এই কেমিক্যালটি আরো 2 বছর আগে নিষিদ্ধ করে দেয়া হয়েছে। স্যার, তাহলে খুনি এই মেডিকেল কেমিক্যাল পেল কোথায়? সেটা রহস্য বের করা তোমাদের কাজ, আমার নয়। তবে আরো অবাক করার ব্যাপার হলো এই কেমিক্যাল প্রয়োগের পর সাধারণত মানুষ 20 মিনিটের মধ্যে মারা যায়, কিন্তু রফিক সাহেব মারা গেছে মাত্র 2 মিনিটের মধ্যে। সেটাও চিন্তার বিষয়, কিন্তু কেমিক্যাল প্রয়োগের 2 মিনিট পর যদি ওনার মৃত্যু হয়,
তাহলে সেই 2 মিনিটে সে কাউকে ডাকতে তো পারতেন। কারণ কাউকে ডাকার সময় সে পায়নি। কেমিক্যাল প্রয়োগের আগে খুনি তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নেয়। তার মানে স্যার রফিক সাহেবকে অজ্ঞান করার পর খুনি তাকে ইঞ্জেকশন দিয়ে কেমিক্যাল প্রয়োগ করে। এক্স্যাক্টলি তাই। কারণ রফিক সাহেবের হাতের উপর ইনজেকশন সুচ এর চিহ্ন পাওয়া গেছে। এছাড়া আর কিছু পাননি ডাক্তার? আমরা যা পেয়েছি সব তোমাদের বলে দিলাম। এখন যা করার তোমাদের করতে হবে। ধন্যবাদ ডাক্তার সাইফুল এবং শায়লা বেগম। তাহলে স্যার আমাদের এখনই সেই সব ফার্মেসির খবর নিতে হবে যেখানে পটাশিয়াম সানাইড বিক্রি হতো। না হৃদয়, এভাবে কিছুই জানা যাবে না। 2 বছর আগে নিষিদ্ধ হওয়ায় কেমিক্যাল বিক্রির লিস্ট কোনো ফার্মেসি এখন আছে বলে মনে হয় না। তাহলে এখন কি করবেন স্যার? আমাদের অন্য কিছু ভাবতে হবে। সে যাই হোক স্যার, ওই খুনি আমাদের হাত থেকে ছাড়া পাবে না। ওকে পেলে তো আমি সোজা ইনকাউন্টার করে দিব। হৃদয়ের কথা হয়তো আপনারা ভাবছেন সে খুব সাহসী অফিসার। যদি ভেবে থাকেন তাহলে ঠিকই ভাবছেন, কিন্তু এত সাহসী হওয়ার সত্ত্বেও হৃদয় একজনকে খুব ভয় পায়। সে আর কেউ না, ওর একমাত্র গার্লফ্রেন্ড নন্দিনী। হঠাৎ করে হৃদয়ের ফোনটা বেজে উঠলো। হ্যালো, কোথায় তুমি? স্যারের সাথে আছি। কেন? কালকে দেখা করতে পারবা? না, গুরুত্বপূর্ণ কেস যে আটকে গেছি, দেখা করার সময় নেই। আমি তা জানি না। কালকে বিকেল 4টা দেখা করবা, না হলে তুমিও তোমার ছেলের দুটোরই খবর আছে। বলেই ফোনটা কেটে দিল নন্দিনী। ভয়ে হৃদয়ের আত্মা শুকিয়ে গেছে। নন্দিনী রেগে গেলে ঘূর্ণিঝড় সিডর ফেল হয়ে যায়। স্যার একটা কথা ছিল। বুঝেছি, আর বলতে হবে না। কখন ছুটি লাগবে বলো? কালকে বিকেল 4টায়। ঠিক আছে, এখন বাসায় যাও। আমাকে ভাবতে হবে কিভাবে উপায় বের করা যায়। জি স্যার। তারপর হৃদয় বাসায় চলে গেল আর আকাশ সাহেবের বাসায় চলে আসলেন। আকাশ সাহেব প্রায় রাত 12টা পর্যন্ত ভাবলেন, কিন্তু কোনো উপায় বের করতে পারলেন না। কোন রকম ক্লু ছাড়া কিভাবে খুনির সন্ধান করবেন? এত নিখুঁত ভাবে কোনো খুন প্রফেশনাল খুনই করতে পারে, আর ভাবতে পারছেন না আকাশ সাহেব। মাথাটা ব্যথা করছে। রান্নাও করা হয়নি, তাই না খেয়ে ঘুমিয়ে পড়লো আকাশ সাহেব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করে খাওয়া দাওয়া করলো আকাশ সাহেব। তারপর আবার রফিক সাহেবের ফ্ল্যাটে গেলেও যদি কোনো ক্লু পাওয়া যায়, কিন্তু এবারেও কোনো ক্লু পেলেন না। তাই হতাশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বাইরে বেরিয়ে গেটের পাশে নজর পড়তে একটা ইনজেকশনের সিরিঞ্জ দেখতে পেলেন আকাশ সাহেব। এখানে ইনজেকশনের সিরিঞ্জ দেখে একটু অবাক হলেন আকাশ সাহেব। তৎক্ষণাৎ তার মনে পড়লো রফিক সাহেবের শরীরে তো ইনজেকশনের মাধ্যমেই পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করা হয়েছিল। তাহলে এটাই সেই ইনজেকশনের সিরিঞ্জ নয় তো? আকাশ সাহেবের হাতে হ্যান্ড গ্লাভস পরে ইনজেকশনের সিরিঞ্জটা তুললেন। তারপর ওটা নিয়ে সোজা ফরেন্সিক ল্যাবে চলে গেলেন আর হৃদয়কেও ফোন করে ডেকে নিলেন। আকাশ সাহেবের কিছুক্ষণ পরে হৃদয় ফরেন্সিক ল্যাবে পৌঁছে গেল। ডাক্তার সাইফুল আর শাহেলা বেগম মিলে ইনজেকশনের সিরিঞ্জ থেকে নমুনা নিয়ে পরীক্ষা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর তারা জানালেন যে ইনজেকশনের সিরিঞ্জ থেকে যে নমুনা পাওয়া গেছে তা ওই কেমিক্যালেরই, যেটা রফিক সাহেবের শরীর থেকে পাওয়া গেছে। তার মানে এই সিরিঞ্জ দিয়েই রফিক সাহেবের শরীরে পটাশিয়াম সানাইড কেসিয়ান প্রয়োগ করা হয় এবং তারপর খুনি চলে যাওয়ার সময় সিরিঞ্জটা গেটের পাশেই ফেলে চলে যায়। সিরিঞ্জের ফিঙ্গারপ্রিন্ট চেক করে পুনরায় হতাশ হলেন আকাশ সাহেব, কারণ সিরিঞ্জের উপর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। হতাশ হয়ে ফরেন্সিক ল্যাব থেকে চলে গেলেন আকাশ সাহেব আর হৃদয়। দুজনে সোজা ছাড়ায় চলে গেলেন। বিকাল 3:30টায় হৃদয় নন্দিনীকে ফোন করে গ্রিন গার্ডেন পার্কে চলে আসতে বলল। তারপর আকাশ সাহেবকে বলে হৃদয় বেরিয়ে পড়লো। 4:10-এর সময় পার্কে পৌঁছালো আকাশ। তার ধারণা 10 মিনিট দেরি হওয়ার কারণে নন্দিনী অনেক রেগে আছে, কিন্তু নন্দিনীর সামনে গিয়ে হৃদয়ের ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। কারণ রাগার পরিবর্তে নন্দিনী অনেক ভয় পেয়ে আছে। নন্দিনীর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছে, কিন্তু তার কারণ এখনো হৃদয়ের কাছে অজানা। কি হয়েছে, এভাবে ভয় পেয়ে আছো কেন? নন্দিনী কোনো কথা না বলে পার্কের শেষে ঝোপের দিকে আঙুল দিয়ে ইশারা করলো। এবারে কোনো কথা বলছে না নন্দিনী, শুধু ইশারা করছে। হয়তো অতিরিক্ত ভয় পেয়ে কথা বের হচ্ছে না। হৃদয় ধীরে ধীরে ঝোপের দিকে এগোচ্ছে আর তার পিছে পিছে যাচ্ছে নন্দিনী। ঝোপের পেছনে তাকিয়ে চমকে উঠলো হৃদয়। আমি তোমাকে অপেক্ষা করানোর জন্য ঝোপের আড়ালে গেলাম, তখনই এটা এসে দেখতে পাই। আসলে ঝোপের আড়ালে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাশেদ চৌধুরীর লাশ পড়ে আছে। একদম রফিক সাহেবের মতো করে খুন করা হয়েছে। লাশ থেকে হাত দুটি কেটে দুই পাশে ফেলে গেছে আর নিচে মাটিতে রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। রাশেদ চৌধুরী শহরের বড় ব্যবসায়ী হলেও তার আসল ব্যবসা ছিল কালো টাকার ব্যবসা। কিছুদিন আগে সে তার স্ত্রীকে খুন করে এবং তার ফাঁসির আদেশ হয়, কিন্তু সে জেল থেকে পালিয়ে যায়। যাই হোক, বর্তমানে ফেরা যাক। নন্দিনী ভয়ে হৃদয়কে জড়িয়ে ধরে আছে। এখন ওর গাও কাঁপছে। হয়তো অনেক ভয় পেয়েছে মেয়েটা। হৃদয় তাড়াতাড়ি আকাশ সাহেবকে ফোন করে ডেকে নিল। কিছুক্ষণের মধ্যেই আকাশ সাহেব কয়েকজন পুলিশ সাথে নিয়ে চলে এলো, আর এতক্ষণ সেখানে অনেক লোকের ভিড় জমে গেছে। আকাশ সাহেব সেখানে তদন্ত শুরু করে দিলেন, কিন্তু এরকম ভাবে এখানে কোনো ক্লু পাওয়া গেল না। পার্কের দারোয়ান ডেকে নিল আকাশ সাহেব। দারোয়ানকে অনেক প্রশ্ন করলো, কিন্তু তাতেও কোনো ক্লু পেল না। কারণ
দারোয়ান বলছে সে সারা রাত এখানে পাহারা দিয়েছে, কিন্তু সে কোনো মানুষকে পার্কের ভিতরে যেতে দেখেনি, আর পার্কে ঢোকার গেটও এই একটাই। তারপর রাশেদ চৌধুরীর লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেব লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, আর হৃদয় গেল নন্দিনীকে বাসায় পৌঁছে দিতে। অনেক ভয় পেয়েছে মেয়েটা। রাত প্রায় 8টা বাজে। আকাশ সাহেবের ফোনটা বেজে উঠলো। ডক্টর সাইফুল ফোন করেছে। ফোন রিসিভ করতেই আকাশ সাহেবকে ফরেন্সিক ল্যাবে যেতে বলল ডক্টর সাইফুল। আকাশ সাহেব বেরোনোর সময় হৃদয়কে ফোন করে ডেকে নিল। তারপর দুজনে ফরেন্সিক ল্যাবে চলে গেল। কি হয়েছে ডাক্তার, এত জরুরি ডাকলেন যে? তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। কেন, কি হয়েছে স্যার? মাটিতে যে রক্ত দিয়ে লেখা ছিল সেই রক্তের ডিএনএ আর রাশেদ চৌধুরীর রক্তের ডিএনএ একদম আলাদা। মানে কি বলতে চাইছেন ডাক্তার সাহেব? ডক্টর সাইফুল ঠিকই বলছে আকাশ। রাশেদ চৌধুরীর লাশের পাশে যে রক্ত দিয়ে লেখা ছিল সেটা অন্য কারো রক্ত। কি? আমি এটাই বুঝতে পারছি না আসলে খুনের উদ্দেশ্যটা কি। রফিক সাহেব আর রাশেদ চৌধুরীকে একইভাবে খুন করলো, কিন্তু রফিক সাহেবের বাড়ি তারই রক্ত দিয়ে লেখা ছিল, আর রাশেদ চৌধুরীর লাশের পাশে অন্য কারো রক্ত দিয়ে কেন লিখলো? কোনো একটা রহস্য তো আছেই যা আমাদের চোখে পড়ছে না। স্যার, রাশেদ চৌধুরীর লাশের পাশে যখন অন্য কারোর রক্ত দিয়ে লেখা, তাহলে হয়তো সেখানে আরেকটি লাশ থাকতে পারে। তুমি ঠিকই বলেছো, আমাদের এখনই সেখানে যেতে হবে। তারপর আকাশ সাহেব আর হৃদয় দ্রুত গ্রিন গার্ডেন পার্কের দিকে রওনা হলো। পার্কে গিয়ে তারা অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু আর কিছুই পেল না। হঠাৎ আকাশ সাহেবের নজর গেল পার্কের পেছনের দিকটায়। পার্কের পেছনে একটা বড় জঙ্গল দেখা যাচ্ছে। সে জঙ্গলে খোঁজাখুঁজি করতে হবে। হৃদয়, ওই দিক দেখ, জঙ্গল। জি স্যার, চলুন ওখানে খুঁজে দেখা যাক। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তারপর তারা দুজন পার্কের পেছনে জঙ্গলে গেল। সেখানে গিয়ে দেখলো পার্কের দেওয়ালের সাথে একটা মই দাঁড় করানো। তার মানে খুনি এই মই দিয়ে পার্কে ঢুকেছিল, কিন্তু বের হলো কিভাবে? যাই হোক, সেটা নিয়ে আকাশ সাহেব এখন আর ভাবতে চাইছেন না। এখন তার একটাই উদ্দেশ্য, জঙ্গলটা ভালোভাবে খুঁজে দেখা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে আকাশ সাহেব আর হৃদয় ফিরে আসবেন ঠিক তখনই আকাশ সাহেব খেয়াল করলো কিছু দূরে একটা বিশাল বটগাছে কি যেন ঝুলে আছে। দুজনে দ্রুত সেই স্থানে গেলেন এবং দেখলেন বটগাছে একটা লাশ ঝুলে আছে। লাশটার মুখ দেখে চিনতে কোনো অসুবিধা হলো না আকাশ সাহেবের, কারণ লাশটা ছিল সদ্য খুন হওয়া বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ চৌধুরীর বড় ভাই রাজীব চৌধুরী। তাকেও একইভাবে খুন করা হয়েছে এবং বটগাছের ওপর রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। এবার আর আকাশ সাহেব অবাক হননি, কারণ আগের দুইটা খুন দেখে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। যাই হোক, লাশটি ফরেন্সিকে পাঠানো হলো, কিন্তু লাশ থেকে খুনি ধরার কোনো ক্লু পাওয়া গেল না। ওইদিকে উপর মহল থেকে আকাশ সাহেবের ওপর অনেক চাপ দেওয়া হচ্ছে। দ্রুত খুনিকে ধরতে না পারলে নাকি কেসটা সিআইডির হাতে দেওয়া হবে, কিন্তু আকাশ সাহেব সেটা চাচ্ছেন না। তিনি চাচ্ছেন তিনি খুনিকে ধরবেন। আকাশ সাহেব গম্ভীরভাবে চিন্তা করে যাচ্ছেন। তারপর 3টা খুন হলো, আর 3জনই ধনী ব্যক্তি। 3জনের ব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ লাগালেন আকাশ সাহেব। তবে তার এই বুদ্ধিটা অনেকটাই কাজে আসলো। গোপন সূত্রে তিনি জানতে পারলেন ওরা 3জনেই ছিল দেশের হ্যাকার লিস্টের শীর্ষে। 1 নম্বরে ছিল রফিক সাহেব, 2 নম্বরে ছিল রাশেদ চৌধুরী, আর 3 নম্বরে ছিল রাজীব চৌধুরী। আর যথাক্রমে প্রথম খুন করা হয়েছে রফিক সাহেবকে, তারপর রাশেদ চৌধুরীকে, আর শেষে রাজীব চৌধুরীকে। তার মানে খুনের পরের টার্গেট হ্যাকার লিস্টের 4 নম্বর ব্যক্তি। হ্যাকার লিস্টের 4 নম্বর ব্যক্তিকে আছে সেটা জানতে হবে। রাত 8টা বাজে। আকাশ সাহেব ডেকে আনেন কম্পিউটারের সুদক্ষ পুলিশ অফিসার জয়নাল সাহেবকে। তিনি এসে হ্যাকার লিস্টে আকাশ সাহেবকে দেখিয়ে দিলেন। লিস্টের 4 নম্বরে আছে আসাদ শেখ নামের একজন হ্যাকার। তার লোকেশন ট্র্যাক করা হলো। এই মুহূর্তে তার অবস্থান সাবার ক্যান্টনমেন্টে, কলেজের পাশে। আকাশ সাহেব দ্রুত হৃদয়কে ফোন করলেন, কিন্তু তার ফোন বন্ধ। হৃদয়কে বাসায় গিয়েও পেলেন না। একজন জিজ্ঞেস করলে বলল হৃদয় তার বাবা মায়ের সাথে দেখা করতে গেছে। আকাশ সাহেব এদিকে আর মাথা ঘামালেন না, তবে শুনে খুশি হলেন যে হৃদয়ের বাবা মা বেঁচে আছেন, কারণ আগে যতবার হৃদয়কে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করেছেন হৃদয় ততবারই কথা এড়িয়ে গেছে। যাই হোক, আকাশ সাহেব 2জন পুলিশকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। দ্রুত পৌঁছাতে পারলে হয়তো আসাদ শেখকে বাঁচাতে পারবেন। কিন্তু অবাক করা বিষয় হলো আসাদ শেখ এর লোকেশন এখনো সেই একই স্থানে দেখাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। রাত প্রায় 10টা। আকাশ সাহেব সাবার ক্যান্টনমেন্টে কলেজের সামনে দাঁড়িয়ে আছেন, আর একটু সামনে এগিয়ে গেলেন আসাদ শেখের অবস্থান, কিন্তু তার অবস্থান এখনো সেই জায়গাতেই আছে, কোনো পরিবর্তন হয়নি। আসাদ শেখের অবস্থান দীর্ঘ 2 ঘন্টা যাবত একই জায়গায় দেখানোর কারণ জানতে আকাশ সাহেব খুব আগ্রহের সাথে সামনে এগোচ্ছেন। সামনে কিছু দূর এগোতেই দেখলেন রাস্তার ঢালে একটা লাশ পড়ে আছে, আর আসাদ শেখের লোকেশন এই লাশের ওপরই দেখাচ্ছে। তার মানে এটাই আসাদ শেখ। আকাশ সাহেব পৌঁছানোর আগে কেউ একে খুন করে ফেলে গেছে। কিন্তু আকাশ সাহেব এই ভেবে দুঃখ প্রকাশ করছেন যে সড়কে এখনো অনেক গাড়ি চলছে, কিন্তু রাস্তার ধারে লাশটা কারো চোখে পড়লো না। হায় রে মানুষ।
মানুষ, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। যাই হোক, আসাদ শেখের লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেব নিতান্তই ভেঙে পড়েছেন। সবাই তাকে একজন সাহসী পুলিশ অফিসার বলে জানে, আর সে দায়িত্বে থাকা সত্ত্বেও এতগুলো খুন হয়ে গেল, কিন্তু সে কিছুই করতে পারলো না। কিন্তু এখন ভেঙে পড়ার সময় নয়, এরপর নিশ্চয়ই হ্যাকার লিস্টের 5 নম্বর ব্যক্তিকে খুন করা হবে। এবার কোনো রকম ভুল করলে চলবে না। প্রথম থেকেই 2 দিন পর পর খুনগুলো করা হচ্ছে। শুধু রাশেদ চৌধুরী আর রাজীব চৌধুরীর খুনটা একদিনে হয়েছিল, তার মানে পরের খুনটা 2 দিন পর হতে চলেছে। আজ যেহেতু শনিবার, সেহেতু পরের খুনটা হতে যাচ্ছে মঙ্গলবারে। যত দ্রুত সম্ভব হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করতে হবে, আর তার লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার সারাদিন তাকে ফলো করতে হবে। হঠাৎ ডাক্তার সাইফুলের ফোন আসলো। আকাশ সাহেব ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে সোজা জয়নাল সাহেবের কাছে চলে আসলেন। তারপর জয়নাল সাহেব তার কাজ শুরু করে দিলেন। প্রায় ঘন্টাখানেকের মধ্যে হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করে এবং লোকেশন ট্র্যাক করে আকাশ সাহেবের সামনে দিলেন। আকাশ সাহেব কম্পিউটারের দিকে তাকিয়ে যা দেখলেন, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।